বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন ভারত বাংলাদেশ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি মাতলুব আহমদ, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিটার প্রেসিডেন্ট হাবিবুল্লাহ ডন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার মাতলুব আহমদ এবং মিস্টার হাবিবুল্লাহ ডন, যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে চাই, যে বিশ্ব অর্থনীতি এখন বড় একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ইউরোপে আবার একটা মন্দার সংখ্যা দেখা দিয়েছে। তো সামনের দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতির গতি প্রবাহ সম্পর্কে আপনাদের ধারণা কি, কোন দিকে যাচ্ছে বা যেতে পারে বলে মনে করেন? মিস্টার আহমদ। অবশ্যই যদি আজকে আমরা পৃথিবীকে দেখি আর বাংলাদেশকে দেখি, পৃথিবীর অনেক দেশে যে জিডিপি গ্রোথ সেটা বাংলাদেশ থেকে পিছিয়ে আছে। এমনকি পার্শ্ববর্তী ভারতও গত বছরে বাংলাদেশ থেকে নিচে ছিল। আমরা একদিক দিয়ে বলতে পারি যে বাংলাদেশের ইকোনমি এবং বাংলাদেশের যারা ব্যবসা বাণিজ্য করছেন এবং বাংলাদেশকে যারা চালাচ্ছেন, এদের যে সমন্বয়ে এখন যে গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা অনেকেই কাছে ঈর্ষণীয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ এখন বাংলাদেশের কাছে তাদের ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসাবে তারা বাংলাদেশকে চাচ্ছে। তো এইখান দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশে যদি আপনি দেখেন যে ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথ কিংবা যে পদ্মা ব্রিজ বলেন কিংবা বড় বড় রাস্তাঘাট ফ্লাইওভার হচ্ছে, এগুলো কিন্তু অল সাইন্স যে এখানে ইনভেস্টমেন্ট করলে যারাই ইনভেস্টমেন্ট করে তারা লাভবান হবে। এবং বাংলাদেশে আমরা যারা আছি, যারা ব্যবসা বাণিজ্য করছি, শিল্প করছি, আমরাও দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দেশীয় ডিমান্ড যে বাড়ছে তা না, বিদেশিও আমাদের রপ্তানি ক্রমান্বয়ে অন্যদের মন্দা হলেও কিন্তু আমাদের বাড়ছে। দিস ইজ দি রেজিলিয়েন্স অফ দি বাংলাদেশ ইকোনমি, এবং উই আর ভেরি হ্যাপি উইথ দি ইকোনমি। মিস্টার ডন। না, ঠিক আছে, উনি যেটা বলেছেন অফকোর্স ইটস খুব সিগনিফিকেন্ট, কিন্তু বিকজ তার কারণ হলো যে দেখেন আপনি চীনের অবস্থা দেখেন, চীন এখন কোথায় চলে গেছে, আমেরিকাকে পিছিয়ে ফেলে দিয়ে চীন বিকাম নাম্বার 1 নাও। এখন আমাদের দেশের যে ইম্পর্টেন্স কিন্তু আপনি ভৌগোলিক কারণেই কিন্তু ইম্পর্টেন্ট বেড়ে গেছে আমাদের। এখন এখানের আমাদের যে এক্সপোর্ট, এই এক্সপোর্টের কথা আপনি চিন্তা করেন যে ইউরোপ যান, যেখানে যান দেখবেন মেড ইন বাংলাদেশ পাচ্ছেন। পাশাপাশি এই সরকারও চেষ্টা করছে যে কীভাবে ইনভেস্টমেন্টটাকে আরও অ্যাট্রাকটিভ করা যায় ইনভেস্টরের কাছে। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যাচ্ছেন, সম্প্রতি আবার মানে দুবাই থেকে গতকালকে এসছেন। তো আমার মনে হয় যে যারা ইনভেস্টর আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য সরকারের যেসব পদক্ষেপগুলো আমরা দেখছি, এটা কিন্তু একটা পজিটিভ পদক্ষেপ দেখছি। কিন্তু প্রধানমন্ত্রী বিনিয়োগ আকৃষ্ট করবার চেষ্টা করছেন, আবার সরকারের ঊর্ধ্বতন মন্ত্রীবর্গের কেউ, আমি নাম উচ্চারণ করছি না এখানে, তিনি আবার এরকম বলেছেন এখানে বিনিয়োগ করলে পুঁজি থাকবে না। আমার ধারণা আমি জানি না এই জিনিসটা আমি ফলো করিনি, কোন মন্ত্রী বলেছেন সেটা আমরা ফলো করি নাই। কিন্তু আমরা পুঁজি থাকবে কি থাকবে না তো ভেরি সিম্পল, আমরা তো পুঁজি লাগিয়েছি, এবং আজকের থেকে না, আমরা তো বছর কি বছর পুঁজি লাগিয়েছি। এবং ইদানিং আমরা আমাদের ইনভেস্টমেন্টকে দ্বিগুণ করার জন্য পরিকল্পনা নিচ্ছি। এখন যারা ইনভেস্টমেন্ট করবে দেশে, তারা তো আমাদের চেয়ে বেশি বিচক্ষণ, তারা তো আমাদেরকে দেখবে যে আমরা এখানে টিকে আছে কিনা। আপনি দেখেন এখনো যদি আপনি গার্মেন্টসের কথা বলেন, গার্মেন্টসে কিন্তু বড় হচ্ছে, গাড়ি ঘোড়া যতই বলেন ট্রাফিক জ্যাম, কিন্তু গাড়ির ডিমান্ড বাড়ছে। গাড়ির ডিমান্ড বাড়ার কারণটাই হচ্ছে যে আমাদের এখানে অর্থনীতি বাড়ছে। গাড়ির ডিমান্ড যে বাড়ছে সেটা তো আপনাদের চেয়ে, দুজনের চেয়ে ভালো কেউ জানবার কথা নয়। ডন তো প্রাইভেট গাড়ির কিং, তো আমার মনে হয় ও তো বলবে যে গাড়ি বাড়ছে না। ইনফ্যাক্ট বাংলাদেশের যদি আমরা গর্ব করতে পারি জিডিপির ব্যাপারে, গ্রোথটা যেটা গর্ব করতে পারি, অর্থনীতির চাকা যেভাবে ঘুরছে, সেখানে কিন্তু সকল কর্মকাণ্ডের পিছনে কিন্তু এই যোগাযোগ, মানে গাড়ি দরকারই পড়বে, এটা তো অস্বীকার করার কিছুই নাই। এখন একটা দেশের অর্থনীতি যখন চাকা খুব দ্রুত গতিতে ঘুরবে, তখন আপনার গাড়ি অবশ্যই দরকার হবে। বাট ইনভেস্টমেন্ট, উনি যেটা বললেন, মাতলুব ভাই যেটা বললেন, যে অ্যাকচুয়ালি বাইরে থেকে যারা ইনভেস্ট করতে আসবেন তারা দেখবেন যে লোকালি যারা ইনভেস্টার আছে তারা কি কমফোর্টেবল আছে কিনা, তারা কি তাদের ঠিকমতো ইনভেস্ট করে পুঁজি ঠিকমতো ফেরত পাচ্ছেন কিনা, সব কিছু মিলিয়েই কিন্তু এখানে সবারই কিন্তু নজর। তা আমি মনে করি ইনভেস্টারদের জন্য যে জিনিসটা প্রথম তৈরি করা, যেটা হলো ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো, এই অবকাঠামো উন্নয়নের সরকারের দৃশ্যমান কিন্তু অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। গত 6 বছর আমরা দেখেছি যে বিদ্যুৎ খাত বলেন, রাস্তাঘাটগুলো বলেন,
পাশাপাশি ট্রেল লাইন বলেন, ওনারা চেষ্টা করছেন। এবং আমরা দৃশ্যতে অনেক 5-6 বছরে দেখেছিও যে হাতির ঝিল, তারপর আপনার কুড়িলের ফ্লাইওভার, তারপরে আরও দেখছি যে গুলিস্তানে যেটা হয়েছে ওইটা আর পাশাপাশি এই সরকারের যেটা স্বপ্ন পদ্মা, সেটাও হয়তো ওনারা করবেন, ওদের টাইমে চেষ্টা করছেন। তো এগুলি যদি হয় 6 লেন 4 লেন, আমার মতে তো যে অবকাঠামো যদি তৈরি হয়ে যায়, আমরা কি চাই, ব্যবসায়ীরা কি চাই, আমরা চাই যে সরকার আমাদেরকে ব্যবসায়ীদেরকে অবকাঠামো তৈরি করে দেবে, আমরা ব্যবসা করব, ইনভেস্ট করব। এবং এই ইনভেস্টটা আমাদের যে যদি আমাদের সিউরিটি না থাকে, যদি আমি মনে করি আমি ইনভেস্ট করে বা রিটার্ন না পাবো, তাহলে তো কেউ ইনভেস্ট করবে না। এই আশ্বাসগুলো আমরা সরকারের কাছে চাইবো। আমি মনে করি যে আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে যা দেখছি যে নতুন যে সরকার আছে, দে আর ভেরি বিজনেস ফ্রেন্ডলি। আমরা দাবি করব, উনিও ব্যবসায়ী, আমরাও ব্যবসায়ী, আমরা দাবি করবো সরকার জন্য আরও বেশি বিজনেস ফ্রেন্ডলি হয়। কারণ ব্যবসায়ীরা হলো দেশের মেরুদণ্ড, ব্যাকবোন। আমরাই দেশটাকে চালিয়ে নিয়ে যাব। আমরা মনে করি যে ইনভেস্টমেন্ট, আমরা যারা আছি, আমরা যারা ইনভেস্টমেন্ট করছি, তারা যেন নিশ্চিন্তে নির্ভয়ে ইনভেস্ট করতে পারি, এক। দ্বিতীয়ত আমরা পলিটিক্যাল স্টেবিলিটিও চাইবো সবসময়, ব্যবসায়ীর এটাই চাই যে যেই সরকারি ক্ষমতায় থাকুক, বিরোধী দল যেসব কর্মকাণ্ডেই করবেন, দয়া করে এই হরতাল জ্বালাবর যেটাই করবেন, এভাবে যেন লাগাতার না করে, সবকিছু সহনীয় পর্যায়ে থাকে। তাহলে কি আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসা করে সাস্টেইন করতে পারবো। আমরা হঠাৎ করে চাই না যে আবার দিনকে দিন লাগাতার একটা কিছু হয়ে সবারই সমস্যা হোক। আমার মনে হয় যারা হরতাল টরতাল ডাকেন, তারাও মনে হয় এখন এটা ওনারাও কিন্তু অ্যাভয়েড করতে চান, হয়তো না পারতে যে এসব। সেই অর্থে তো অনেকদিন হরতাল হচ্ছে না, হলেও যে দুটো হচ্ছে সেগুলো খুব একটা ইফেক্টিভ হচ্ছে না। সো আপনারা এখনো শঙ্কা না দিলু ভাই, ইট ইজ পজিটিভ সাইন। আমরা মনে করি যে বিএনপির কথাই বলবো, কারণ বিরোধী দল ওরাই তো সবচেয়ে বড় দল, সেকেন্ড দল। তা আমি মনে করি তারা তো একটা বছর তারা আমার মনে হয় যে যেই চুপচাপ আছে, কোনো কর্মকাণ্ড দেয় নেই, এটা কিন্তু একটা পজিটিভ। জানি না ইন ফিউচারে কি হবে, বাট আমরা যেটাই হবে আমরা আশা করব, ব্যবসায়ী যারা আছে বলবো যে সব কিছু যেন সহনীয় পর্যায়ে হয়, কোনো কিছু যেন ভীতির কারণ না হয়। ব্যবসায়ী বলেন, জনগণ বলেন, আমাদের কখনো কোনো ব্যাপারে কোনো ভীতির কারণ। কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে যে দরকার, সেটা হলো পাওয়ার, গ্যাস অ্যান্ড ল্যান্ড। ইফ ইউ লুক এট পাওয়ার, 6 বছর আগে কিন্তু ওই 1 ঘন্টা যাচ্ছিল পাওয়ার, 1 ঘন্টা আসছিল। আজকে কিন্তু পাওয়ার সেই পজিশন নাই। তারপরেও সরকারকে আমরা রিকোয়েস্ট করব যে এখন নিউ কানেকশনস ফর ইন্ডাস্ট্রিজ ওনারা চালু করা উচিত। উনি কেস টু কেস দিচ্ছেন, কিন্তু যদি দেখা যায় যে না একটা ফরেন ইনভেস্টমেন্ট আসবে, এটা পাওয়ার একটা অ্যাসুরেন্স পাওয়া যায়। গ্যাসও দেখেন এখন কিন্তু ওই ঢাকাতেও ওই বাসা বাড়িতে গ্যাস আবার দেওয়া শুরু হয়েছে। আমি জানি আমার অফিসে 2-4টা দেখলাম যে আমাদের অ্যাপার্টমেন্টস আছে, সেখানে তারা গ্যাস লাইনের জন্য সাইন নিয়ে গেছে। তো উইচ মিনস হোয়াট, যে আমাদের পাওয়ারও ইম্প্রুভমেন্ট হয়েছে, গ্যাসও ইম্প্রুভমেন্ট হয়েছে। ল্যান্ডের ব্যাপারে সরকার এখন এসিজেড তৈরি করেছেন, 5টা এসিজেড হচ্ছে কান্ট্রি ওয়াইড, যেখানে আপনার মোটামুটি সব কিছু একটা অ্যাসুরেন্স দেওয়া হবে ফর ফরেনার্স। সো হোয়াট আই ক্যান ফিল দ্যাট সরকার ইজ বিজনেস ফ্রেন্ডলি, এবং তারা ইনফ্রাস্ট্রাকচারের জন্য তারা কিন্তু মনোনিবেশ করছে। এখন কোনো কিছুই কিন্তু ওভারনাইট হবে না। যেখানে এসিজেড করতে গেলে জমি অধিগ্রহণ করতে হয়েছে, এখন সেই জমিটাকে তারা এখন এসিজেড বানাতে গেলে, যেমন কদিন আগে দেখলাম মোংলার ব্যাপারে ওনারা টেন্ডার দিয়েছেন, এবং সেই টেন্ডারে তাদের ইনভাইটিং ফরেন প্লেয়ার্স যে তোমরা এই ল্যান্ডটাকে ডেভেলপ করে এসিজেড হিসাবে তোমরা চালিয়ে দাও এবং এক টাইমে এটা ট্রান্সফার করে দাও। সো হোয়াট আই ক্যান টেল ইউ দ্যাট বিজনেস ফ্রেন্ডলিনেস নিয়ে কিন্তু আমাদের এখনো বক্তব্য নেই। দি গভর্নমেন্ট ইজ ট্রাইং টু বি অ্যাজ বিজনেস ফ্রেন্ডলি অ্যাজ পসিবল। মিস্টার ডনব আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করছেন, আপনার কাছেও প্রশ্ন, উনিও হয়তো পরে এর মধ্যে কিছু যোগ করবেন, যে বিনিয়োগ এবং প্রবৃদ্ধি যেটি নিয়ে আপনারা আলোচনা করছেন, এই চাকাটাকে যদি সচল রাখতে হয়, গতিটাকে যদি বাড়াতে হয়, তাহলে দেশের সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতিটাও সচল রাখা দরকার। সেটি আছে বলে কি মনে করেন কিনা, বা কোনো ধরনের শঙ্কা আছে কিনা, যেটি মিস্টার হাবিবুল্লাহ ডন বলছিলেন? না, আমি একটা কথা এইভাবে বলতে চাই, এবং এটি এখানে আবার বোথ সাইডের একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার। না, দ্য থিং ইজ, আমাদের ধরেন আজকে বহু বছর ধরে আমরা বিজনেস আছি, আমরা অনেক সরকার দেখেছি এবং অনেক সরকার পরেও দেখেছি, কারেন্ট সরকারও দেখছি। অ্যাকচুয়ালি আপনি যদি এখনকার যে সরকার চালাচ্ছেন ওনাদেরটা দেখেন, এই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এটা বিরাট একটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি তারা কিন্তু আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এই জিনিসটা আসছে। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট কতদিন লাস্ট করবে না করবে, এটা পলিটিক্সটা ওনারা এটা ভালো বুঝবেন,
কিন্তু আমরা যারা শিল্প বাণিজ্য করি আমরা একটা স্টেবল গভর্নমেন্ট চাই বা স্ট্যাবিলিটি চাই, যেখানে ইকোনমিক অ্যাসেটগুলোর উপরে হ্যাম্পার্ড হবে না। আপনি গত বছরের শেষের দিকে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার গাড়ি দিয়ে চলতে গেলে পেট্রোল বোমা লাগছে, আপনি বাসে চলতে যাচ্ছেন আপনার বাসে আগুন ধরে দিচ্ছে, আপনার কোনো দোষ নাই, দাঁড়িয়ে আছেন, আপনি কোনো পলিটিক্যাল লোক না, সাধারণ মানুষ, কিন্তু আপনার জীবন যাতে হচ্ছে বার্নিং ইউনিটে দেখেন কত লোক পুড়ে মারা গেল। তো এইসবটা আমরা চাই না, এবং অ্যাজ এনি সিটিজেনশিপ, এনি সিটিজেন অফ বাংলাদেশ, সেটা যে দলই করুক না কেন, তাদেরও এটা চাওয়া উচিত না। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে উনি এই ব্যাপারে খুব কঠোর হয়েছেন, এবং উনি কঠোর হয়েছেন বলেই জানুয়ারি 5-এর ইলেকশনের পরে কিন্তু আপনি কোনো রকম এগুলো দেখতে পাচ্ছেন না। এবং আমি আশা রাখি এই কঠোরতা এই বিষয়ে থাকবে, তাহলে কিন্তু আমাদের শিল্প বাণিজ্য ইনভেস্টমেন্ট। গভর্নেন্সের জায়গা থেকে দেখলে আপনি কি মনে করেন? গভর্নেন্সের জায়গা আমি কোনটা মিন করছেন তার উপর নির্ভর করে। সব মিলিয়ে আমরা যারা বিজনেস ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের কাছে আপনাদের সঙ্গে যেগুলো রিলেটেড সেগুলোই আলোচনা করেন। হ্যাঁ, তো সেগুলোর সাথে মনে করেন আমাদের কি ট্যাক্স রিলেটেড আছে, তা আমাদেরকে এনবিআর সাথে আমাদের ট্যাক্স রিলেটেড আমরা যদি কোনো সমস্যা থাকে আমরা সমাধান করতে পারছি, কিন্তু আটকে নাই। এখন এডিআর নতুন চালু হয়েছে, আমরা আউটসাইড কোর্টে সেটেলমেন্ট করতে পারছি। তো যত রকম ভাবে আমাদেরকে ওই জটগুলো ছুটিয়ে দেওয়ার জন্য চেষ্টা, এটা কিন্তু রয়ে গেছে। ইটস এ ভেরি ফরওয়ার্ড লুকিং গভর্নমেন্ট। আমি এক কথায় বলতে চাই যে আজকে যেমন আমাদের পার্টনার টাটা আছে, এখন নতুন পার্টনার হিরো মোটরসাইকেলস, হিরো সাইকেলের সাথে আমরা কথাবার্তা শুরু করেছি, এবং এদের আমি দেখতে পাচ্ছি দ্যাট দে আর ভেরি মাচ লুকিং এট দিস ইকোনমি উইথ সিরিয়াসনেস। তারা দেখতে পাচ্ছে এই বাংলাদেশে যারা ইনভেস্টমেন্ট করে শুধুমাত্র বাংলাদেশের মার্কেটে তারা সীমাবদ্ধ থাকবে না, তারা এটা ডিউটি ফ্রি ইন্ডিয়াতে নিয়ে আসতে পারছে, এবং তারা অনেক দেশে 40টা দেশে ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারছে, যেটা তারা ভারতে বসে পাচ্ছে না। এই যে প্লাস পয়েন্ট, এবং এই যে আজকে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস ইজ অ্যাকচুয়ালি ইন মেনি ওয়ে চিপার দেন ইন্ডিয়া। এটা তো আমরা অনেকে রিয়েলাইজ করি না। আজকে আমাদের পাওয়ার কস্ট এখনও ভারতের চেয়ে অনেক, ভারতের পাওয়ার চেয়ে কম আছে। তো সেই দিক দিয়ে আমরা বলবো আমরা লাকি। আমাদের গভর্নেন্স বলেন যাই বলেন, আমরা তো ওই সোজা মাটা ব্যবসা করি, তা আমাদের শান্তি থাকলে আমরা হ্যাপি। না, আমরা যারা ব্যবসা করছি, আমাদের ব্যবসায়ীরা তো আমরা মনে করি যে সরকারের পার্টনার সেরকম, যে ধরেন আমরা তো ধরেন এই দেশের যেসব ইনফ্রাস্ট্রাকচার সরকার তৈরি করে দিবে আমরা কাজ করব। ইনভেস্টমেন্টের কথা উনি বলছিলেন যে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট কিন্তু আস্তে আস্তে কিন্তু উৎসাহিত হচ্ছে, আসবে, কিন্তু আসছে। প্লাস সরকারের যেসব উনি যেটা বললেন যে সরকার অলরেডি বিজনেস ফ্রেন্ডলি, সেটাও কিন্তু আমরা সাইন দেখছি। সত্যি কথা, বিজনেস ফ্রেন্ডলি। তার কারণ হলো যে ব্যবসা করার জন্য যেসব প্রয়োজন হয়, ধরেন পাওয়ারের কথা উনি বললেন, সত্যি পাওয়ারের তো অনেক এখন অবস্থা অনেক ভালো, যেটা 3-4 বছর আগে প্রতিদিন রাত্রে ঘুম ভেঙে যেত, দেখা যেত 1 ঘন্টা পর পর কারেন্ট চলে গেছে, আমরা বলতে হতো যে জেনারেটরটা চালাও, ঘুমাতে পারছি না আবার। হ্যাঁ, সো এইসব থেকে তো আমরা অনেকটা আলহামদুলিল্লাহ রিল্যাক্স আছি। দৃশ্যমান এটাও পাওয়ারের অনেক উন্নতি হয়েছে। পাশাপাশি দেখছি যে রোডঘাটগুলিও হচ্ছে, আইটি পার্কও দেখলাম 2টা, মানে একটা আইটি পার্ক অলরেডি টেন্ডার হয়েছে, আরেকটাও হচ্ছে। সো এইসব মিলিয়ে যদি ইনভেস্টমেন্টগুলো আরও বাংলাদেশে বাড়ানো যায়, আমার মনে হয় বাংলাদেশের যে জিডিপি এটা আরও ইনশাআল্লাহ বাড়বে। পাশাপাশি আমি এখানে একটা কথা খুব মানে জোর গলায় বলতে চাই যে আমাদের যে ব্যবসা, সেই ব্যবসার সাথে কিন্তু আপনি যে মানে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেটি তো 20 বছর পূরণ করছে 1 নভেম্বর। সো আপনাদের ক্ষেত্রে কি দেখছেন আপনারা? আমরা কিন্তু প্রথমে তো ধাক্কা খেয়েছিলাম, এই সরকার যখন 2009 এসেছিল, আমাদের মাথার উপরে প্রথমে বাজ ভেঙেছিল মনে সবচেয়ে বেশি, বিকজ গাড়ির 2009 এসে হঠাৎ করে 100% ডিউটি বাড়ানো হয়েছিল। তখন অবশ্যই মাননীয় অর্থমন্ত্রীর সাথে যখন আমরা কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে দেখো এখন তো সারা ওয়ার্ল্ডে রিসেশন আছে, এটা একটা যে কোনো একটা চিন্তা করে আমরা বাড়িয়েছি, বাট ইন ফিউচার এটা কমিয়ে দেব। বাট গত অর্থ বছর এবং এই অর্থ বছরে অফকোর্স উনি ওনার কথা রেখেছেন মাননীয় অর্থমন্ত্রী। আমাদের রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে যদিও আমরা অনেক বৈষম্য শিকার নতুন গাড়ির সাথে আমাদের শুল্ক আইনের ক্ষেত্রে, বাট উনি নিজে সংসদে দাঁড়িয়ে গত বছর আগের বছরে অ্যাড্রেস করেছেন যখন রিকন্ডিশন গাড়ি নিয়ে কথা হয়েছে, এবারও বলেছেন যে কখনো একটা নতুন গাড়ির ডিউটি যেন পুরান গাড়ির ডিউটিতে
কম না হয়। উনি কিন্তু স্পষ্টভাবে এটা অ্যাড্রেস করেছেন, কারণ দেখা যাচ্ছিল যে আমরা এই শুল্কায়নের ক্ষেত্রে একটা বৈষম্যের কারণ হয়ে গিয়েছিল। মানে নতুন গাড়িরা ডিউটি দিত রিকন্ডিশন গাড়ি থেকে কম, আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে, আমদানিকৃত ন্যানোর সঙ্গে নিশ্চয়ই নয়। না, ন্যানো তো অ্যাকচুয়ালি উনি ইদানিং এনেছেন। হ্যাঁ, ইদানিং এনেছেন। তো আমি যেটা বলছিলাম যে ইনফ্যাক্ট এই বছরে গত বছর অর্থ বছরে উনি অবচয় সুবিধা কিছুটা বৃদ্ধি করেছে, এবং যেই আমাদের সাথে বৈষম্য ছিল মাননীয় অর্থমন্ত্রী এটা দূর করার চেষ্টা করেছেন। আমরা অফকোর্স সংগঠনের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এই বছরে উনি এসে 1501 থেকে 2750 পর্যন্ত দুইটা স্ল্যাবে 50% করে কিছুটা ডিউটি কমিয়েছে। এটা অ্যাকচুয়ালি ডিউটির ব্যাপারটা তো নতুন পুরাতন সবারই জন্য একই জিনিস, সেম স্ট্রাকচার ইজ সেম, নতুন এবং পুরাতন। শুধু পুরাতন গাড়ি হলে অবচয় সুবিধা মানে ডিপ্রিসিয়েশনটা পাবে, সেটাই। তবে অবচয় সুবিধার ব্যাপারটাও আমরা 35% যেটা পাচ্ছি, আমরা সবসময় বলে আসছি যেটাকে মিনিমাম 50% করা হোক। এখানে মুতলব ভাই বসা আছেন। ইনফ্যাক্ট রিকন্ডিশন গাড়ির অফিসিয়ালি কিন্তু আমদানি হয়েছিল বাংলাদেশে 1977। আমার মনে পড়ে মুতলব ভাই বলছিলেন যে উনিও কিন্তু রিকন্ডিশন গাড়ি আমদানি করেছে, ইন্ডিয়ানও দিয়েছে রিকন্ডিশন গাড়ি 1970-এর দশকে। তারপর থেকে রিকন্ডিশন গাড়ির কিন্তু আর বাংলাদেশে আর মার্কেটিংয়ের দরকার পড়ে নাই। আজকে এসে দেখেন প্রায় রাস্তায় যত গাড়ি চলে ব্যক্তিগত গাড়ি ম্যাক্সিমাম 85% রিকন্ডিশন কার। তার কারণ হলো যখন নতুন গাড়ি মানুষ কিনতে পারতো না, নতুন গাড়ি যখন ছিল সোনার হরিণ, সেইখানে কিন্তু রিকন্ডিশন গাড়ি একেবারেই আমি সরকার তখনকার যে স্ট্রাকচারটা ছিল ডিউটির, সেই কারণে হোক আমরা নীতি নির্ধারকদের সহায়তা পেয়েই কিন্তু আমরা কিন্তু এই গাড়িগুলো সহজ মূল্যে যারা ক্রেতারা আছেন ওদের কাছে কিন্তু আমরা দিতে পেরেছি, এবং ভোক্তারা কিন্তু এটা ভোগ করেছে। এবং আজকের যে বাংলাদেশের অর্থনীতি আমরা এখানে এসে গর্ব করছি সবকিছু মিলিয়ে, আমি মনে হয় যে আমরা যারা রিকন্ডিশন গাড়ি ব্যবসা করি এই রিকন্ডিশন গাড়ি কিন্তু এটা ভাগিদার। তার কারণ হলো গাড়ি ছাড়া কিন্তু কোথাও মুভ করা যায় না, না ব্যবসা না স্কুল, কোন খাতে আমরা নেই। আমাদের যে অবদান সেই অবদান কিন্তু অস্বীকার করার কোনো জো নেই, রাস্তা নেই। আমরা মনে করি রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীরা এই 20 বছর পরে আমরা এসে বলতে চাই যে আমরা কিন্তু সত্যি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী একটা সেক্টর। আমরা প্রায় 3000 কোটি টাকা রাজস্ব দিয়েছিলাম 2009-10-এ, যদিও গত 1.5-2 বছরে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বিকজ অফ বিভিন্ন কারণে। যেটা বলেছিলাম যে ব্যাংকের যে অটো লোন আছে ওটাকে সংকুচিত করা হয়েছিল 2012-তে এসে। আবার আপনার গিয়ে যে আমরা যে বৈষম্যের কারণ ছিল নতুনের সাথে আমরা যে প্রতিযোগিতা ছিল, বৈষম্যের কারণে যে আমরা যে শুল্ক আনের কারণে আমরা ব্যবসা করতে পারিনি। বাট আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী গত 2 বছর এটা অনেকটা দূর করার চেষ্টা করেছেন। হ্যাঁ, আমরা নিঃশ্বাস নিতে পারছি, এবং আমার মনে হচ্ছে যে আমাদের ব্যবসার কিছুটা এখন রিল্যাক্স। তারপরে অনেক কিছু রয়ে গেছে, যেরকম এই অর্থ বছরে কিন্তু আবার মাইক্রোবাসে ডিউটি বাড়িয়ে দিয়েছে, যেটা গণপরিবহন হিসেবে কিন্তু আমরা ব্যবহার করি। 12 থেকে 15 সিটের মাইক্রোবাসগুলো কিন্তু ডিউটি বেড়ে গেছে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। এটাতে কখনো সম্পূরক শুল্ক ছিল না, বাট এইটাতে আমরা দেখলাম যে সরকার সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে। আমার মনে হয় যে গণপরিবহনের যে একটা অভাব, এত বড় একটা শর্টেজ, আমি মনে করি যে যেটা সাপ্লিমেন্টারি ট্যাক্স দেওয়া হয়েছে এটা প্রত্যাহার করা উচিত। মিস্টার আহমদ, আপনার তো ট্রান্সপোর্ট সেক্টরের সঙ্গে এঙ্গেজমেন্টটা অনেক বেশি, তো আপনি কোনো আমি তো ধরেন এই রিকন্ডিশন ব্যবসার শুরু থেকে আমি ছিলাম, আর তারপর থেকে তো আমার কমার্শিয়াল গাড়ি উপরে আমি ট্রাক, বাস, মিনি বাস, পিক আপ এগুলোর উপরে আছে আমার এখনো, এটাই মেইন ব্যবসা। কিন্তু আমি তো রিকন্ডিশন যারা করছে আজকে, যারা ডনের মতো বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে, আর 20 বছর তারা একই পুরান গাড়ি নিয়ে এসেই তারা কাজ করছে, এখন তাদেরও একটু নেক্সট লেভেলে উঠতে হবে। আমরা ধরেন আজকে আমাদের বিজনেস লাইফে শেষ প্রান্তে চলে আসছি। আমাদের চেয়ে অনেক ছোট ছোট দেশ আছে যেখানে তারা নিজেদের গাড়ি বানাচ্ছে, নিজেদের মোটরসাইকেল বানাচ্ছে, নিজেদের সাইকেল বানাচ্ছে। সো মেড ইন বাংলাদেশ কার? আমার মনে হয় বারবিডার এবারে তাদের শপথ নেওয়া উচিত তাদের 20 বছরের অ্যানিভার্সারিতে, যে তারা নিজেরাই মেড ইন বাংলাদেশ গাড়ি তৈরি করবে। যে জাপানের তারা হিউজ অ্যামাউন্ট অফ ইম্পোর্ট করছে, সেই জাপানের টেকনিক্যাল নো হাউ তারা নিবে। ইয়েস, রিকন্ডিশন ব্যবসা চলবে, বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট দে উইল স্যাক্রিফাইস দ্য ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অফ দেয়ার ওন নেশন। তো সেখানে আমি অ্যাপিল জানাবো দ্য পিপল লাইক ডন, যে দে শুড কাম আপ অ্যাজ এ গ্রুপ, যে আমরা আমাদের দেশীয় গাড়ি বানাবো। এই যে ন্যানো যেটা আমি ইন্ট্রোডাকশন করার চেষ্টা করছি, যে স্মল প্রয়াস, ওদের তুলনায় কোনো কোয়ান্টিটি না,
তো সেটা দিয়ে আমি একটু ইয়াং জেনারেশনকে বলার চেষ্টা করছি যে দেখো এই ন্যানো টাইপের যদি কোনো গাড়ি তোমরা নিজেরা বানাতে পারো এবং বাংলাদেশকে যদি একটা উপহার দিতে পারো তার নিজের গাড়ি, যে আমরা চড়বো, যে আমরা বাংলাদেশে গাড়ি চড়ছি, এই আনন্দটা কিন্তু আমরা আমাদের জীবনে দেখে যেতে পারলাম না। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু পিপল লাইক ডন, যে তারা নেক্সট স্টেপে যাবে এবং তারা বাংলাদেশে গাড়ি তৈরি করবে, যে গাড়ি আমরা চড়ে আমি ঘুরতে পারবো। মাতলুব ভাইয়ের সাথে কথার সাথে একমত, কারণ উনি তো বাংলাদেশে হাতে গোনা কয়েকজন বড় উদ্যোক্তাদের মধ্যে একজন বলা যায়, মানে দ্য লার্জেস্ট, এবং নতুন গাড়ি যেটি নিয়ে আমদানি করেন উনি কমার্শিয়াল গাড়ি বাংলাদেশে উনি পায়োনিয়ার। আমি মাতলুব ভাইকে যা দেখেছি উনি পিক আপ, ট্রাক, পায়োনিয়ার ওনার সর্বোচ্চ সেল। কিন্তু উনি যে কথাটা বলেছেন অফকোর্স আমি স্বীকার করি, এটা আমরাও আমাদের স্বপ্ন, আমরা মনে করতে চাই যে ইনশাল্লাহ মেড ইন বাংলাদেশ এরকম একটা গাড়ি আমরা দেশে বানাবো, দেশের মানুষদেরকে বিক্রি করবো, পারলে এক্সপোর্টও করবে, এই স্বপ্ন আমাদেরও আছে। ডনরাই পারবে, এরা ইয়াং জেনারেশন, এরা সব বুঝে এবং তাদের মধ্যে ডাইনামিজম আছে, তাদের কাছে টাকাও আছে। সো দে আর দ্য ওয়ান্স হু টু শো টু দি ওয়ার্ল্ড যে বাংলাদেশও পারে। টাকা না থাকলে আপনি তো আছেন না, টাকা না থাকলে টাটা তো আছে, টাটা ইজ দেয়ার এনিওয়ে, টাকা তার কাছেও আছে, আপনার কাছে না। আছে। আমরা আসলে পজিটিভ সবসময় চিন্তা করি, আমরা যারা গাড়ি ব্যবসা করি আমরা সবসময় কিন্তু বলে আসি যে রিকন্ডিশন গাড়ি ব্যবসার পাশাপাশি অফকোর্স আমরাও চাইবো যে এখানে রিকন্ডিশন মানে গাড়ি তৈরি হোক, গাড়ির ফ্যাক্টরি হোক, এখানে কর্মসংস্থান হবে, আমরা অহংকার করতে পারবো যে আমাদের মেড ইন বাংলাদেশ গাড়ি তৈরি হচ্ছে। এবং যেটা বললাম যে দেশে বিদেশে আমরা যেরকম বাইরে গিয়ে মেড ইন বাংলাদেশ কোনো কাপড় কিনতে গেলে দেখে ট্যাগ দেখলে খুব খুশি লাগে যে না আমাদের বাংলাদেশের একটা শার্ট কিংবা কোট কিংবা কিছু একটা কিনছি, সেরকম রাস্তায় যখন বাইরে দেখবো যে মেড ইন বাংলাদেশ কোনো গাড়ি দেখছে, অফকোর্স আমাদের গর্বে বুক ভরে যাবে। সেটা তখনই করবে ডন, তখনই করতে পারবা যখন তুমি ইফ ইউ লুক এট চায়না, ইফ ইউ লুক এট ইন্ডিয়া, ইফ ইউ লুক এট আদার কান্ট্রিজ, কাউকে কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমি বলছি অত স্যাক্রিফাইস আমাদের প্রয়োজন নাই। যেমন ভারতে 50 বছর ওদের ওই অ্যাম্বাসেডার ছাড়া আর কোনো গাড়ি ছিল না। আই ডোন্ট ওয়ান্ট ইউ অল টু ফেস দ্যাট সিচুয়েশন, বাট তোমাদের সবার মধ্যে এটা জাগতে হবে যে আমরা কেন পারবো না, এবং যে টেকনিক্যাল নোহা তোমরা করছো, প্রয়োজনে তোমরা রিকন্ডিশন গাড়ির কম্পোনেন্টস নিয়ে এসে তোমরা এইখানে অ্যাসেম্বলিং করো, করে এইখানে ডেভেলপমেন্ট করো, যেটা জাপানে হিউজ খরচা করে ওদেরকে ডেভেলপমেন্ট করতে হচ্ছে টু আপগ্রেড দ্য ভেহিকলস। তো আমার যে ধারণা যে একটা নতুন কনসেপ্ট, যেহেতু 20 বছরে তোমাদের অ্যানিভার্সারি হচ্ছে, ইটস এ লং লং ইয়ার, দুইটা যুগ, প্রথমবারের মতো করছি, হ্যাঁ প্রথমবারের মধ্যে একটা বড় একটা থিম নিয়ে তোমাদের আসা উচিত যে আমরা বাংলাদেশে এই জিনিসটা করতে চাই, এবং সেটা উই ক্যান স্টার্ট ফ্রম রিকন অলসো অ্যান্ড দেন মুভ অন টু ব্র্যান্ড নিউ ভেহিকলস। মানে জিনিসটা শুরু করে থটস দেওয়া শুরু। এবারের সেলিব্রেশন হয়তো থিম হিসেবে এটা আনা যাবে না, তো প্রেসিডেন্ট হিসেবে বক্তৃতায় এরকম একটা প্রস্তাব নিয়ে আসতে পারেন বা আশাবাদ আপনি নিয়ে আসতে পারেন। মতলুব ভাইয়ের যে চিন্তাধারা অফকোর্স পজিটিভ চিন্তাধারা ইনশাল্লাহ, কারণ আমরা নর্মালি ধরেন আমি একটু বলি যে রিকন্ডিশন গাড়ি যেটা আমরা আমদানি করছি লাস্ট মানে বারবিটা তো আমদানি করছি, ধরেন আমরা যে সংগঠন হওয়ার পরে 20 বছর তো হয়ে গেল, এই 2 দশক ধরে যেসব গাড়িগুলো আমরা আমদানি করছি, আপনি জানেন যে এগুলি নিয়ে প্রথম অনেক কথা হয়েছিল যে এটা পরিবেশ দূষণ করে, পুরাতন গাড়ি, তারপরে টেকসই হবে না, অনেক কিছু অনেক কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু আমরা পার করেছি। এটা আজকে এই জায়গায় এসে বারবিটা প্রতিষ্ঠা বার্ষিকী করছে কিংবা আমাদের যে এত অবদান আমরা এখন সবাই কম বেশি স্বীকার করতে বাধ্য, কিন্তু প্রথম কিন্তু অনেক অঙ্গুলি ছিল আমাদের উপরে যে আমাদের গাড়িগুলো। এভরি ইন্ডাস্ট্রি ইজ লাইক দ্যাট। হ্যাঁ, না আমি একটু পিছনে যাই কেন মতলব সেটা বলি, কেননা তারপরে আমরা কিন্তু এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম, নিয়ে আমরা কিন্তু এখানে টেস্ট করালাম যে গাড়িগুলো দেখেন, তখন বইয়ের থেকে এসে সবাই কিন্তু টেস্ট করে দেখলো যে জাপানিজ গাড়ি তো হোম মডেল গাড়ি, ওরা তো খুব সচেতন, ওরা এই গাড়িগুলোতে ক্যাটালিক কনভার্টার লাগানো ছিল অলরেডি। 5 বছর পুরাতন গাড়ি যেই আপনার গিয়ে পলিউশন করে, অনেক সময় দেখা যায় অনেক ব্র্যান্ড নিউ গাড়ি, জাপানিজ না ব্র্যান্ড নিউ গাড়ি তার থেকে বেশি পলিউশন করে। এটা কেন বলছি, কেননা তখন অনেকে চেষ্টা করেছিল যে আমাদের গাড়ি রিকন্ডিশন গাড়ি ব্যবসা আমদানি, কেননা প্রতিযোগিতা সবখানেই থাকে, আবার অনেক জায়গায় আবার নোংরা পলিটিক্সও থাকে যে গাড়িটা আমদানি বন্ধ হোক। কিন্তু বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি মনে করি সবচেয়ে বড় হলো ভোক্তা যারা আমাদের যারা ক্রেতা আছে তাদের সাপোর্ট ছিল, এবং আমাদের এই সংগঠন যে একটা স্ট্রং সংগঠন, আমরা তখন ফাইট করতে পেরেছিলাম। ফাইট করে দেখিয়েছে যে অ্যাকচুয়ালি মানে রিকন্ডিশন 5 বছর কিংবা 6 বছর পুরাতন গাড়ি সামান্য পলিউশন করে, যেটা অনেক নতুন গাড়ি এর থেকে বেশি করে। আরেকটা কথা বলি,
জাপান থেকে প্রায় 140টা দেশে কিন্তু রিকন্ডিশন গাড়ি এক্সপোর্ট হয়। যেসব দেশে গাড়ি বানাচ্ছে তারাও কিন্তু রিকন্ডিশন গাড়ি নিচ্ছে। ইভেন কি নিউজিল্যান্ডের মতো দেশও, যেটা একেবারে বলা যায় যে পলিউশন জিরো বলা যায় যেসব দেশে, ওইসব দেশেও কিন্তু রিকন্ডিশন গাড়ি যাচ্ছে জাপানে, বিকজ এটা অনেক উন্নত মানের গাড়ি। রিকন নিয়ে কিন্তু কারো কোনো অবজেকশন নেই, বিকজ আজকে যদি গাড়ি হি ইজ অলসো আওয়ার ইউজার। মাতলুব ভাই কিন্তু আমার শোরুমে গাড়ি কিনছেন, আমার ওনার বড় ভাই কিনছেন, বিকজ সুফল যে জিনিসটা সবাই পাচ্ছে, সবাই রিকন্ডিশন গাড়ি নিয়ে কারো কোনো বক্তব্য নেই। বক্তব্যটা হচ্ছে অন্য জায়গাটা। বক্তব্যটা হচ্ছে যে আজকে যারা এত হিউজ বিজনেস রিকন্ডিশন করছে তাদেরকে আস্তে আস্তে তাদের ভিতরে একটা চেতনা জাগতে হবে যে আমরা কিছুটা এখানে করতে পারি কিনা। দ্যাট ইজ হোয়াট আই এম লুকিং ফর। করতে পারেন যে কিছু করলেন আপনারা। আমরা বিনিয়োগ নিয়ে কথা বলছিলাম এবং কথাও আলোচনায় এসেছে যে প্রধানমন্ত্রী বিনিয়োগ আকৃষ্ট করবার চেষ্টা করছেন, বৈদেশিক বিনিয়োগ, এবং তিনি বেশ কয়েকটি 5ই জানুয়ারির পরে নির্বাচনের পরে বেশ কয়েকটি দেশে সফরে গিয়েছেন। তার মধ্যে জাপান আছে, চায়না আছে, তার মধ্যে অতি সম্প্রতি ইটালি আছে, ইউএই আছে। তো কি মনে হয় ওনার এই সফরগুলো থেকে? আপনি তো কোনো সফরে বোধহয় সফর সঙ্গীও ছিলেন। হ্যাঁ, আমি তো চায়নায় গেছিলাম, ইটালি গেছিলাম। তো এখন সবচেয়ে বড় যেটা আমি দেখতে পাই যে বিশাল দেশ চায়না, হিউজলি রিচ কান্ট্রি জাপান, ইউরোপিয়ান কান্ট্রি ইটালি, কিন্তু যেখানে আমরা যাচ্ছি, স্পেশালি আমি চায়নাতে গিয়ে দেখলাম যে যেভাবে আমাদের প্রধানমন্ত্রীকে তারা রিসিভ করলো এবং যেভাবে আমরা সেই রিসেপশনে একটা ভাগিদার হলাম, এটা কাছে আমার কাছে খুব একটা সুন্দর লাগছে যে না, তারা আমাদেরকে একটা ভালো এবং একটা বড় দেশ হিসাবে তারা আমাদেরকে গণ্য করছে। এবং এটা গণ্য করছে এই কারণে আমি মনে করি যে বাংলাদেশের এখন একটা ভৌগোলিক যে পজিশন আছে সেখানে তাদের কিন্তু একটা ইম্পর্টেন্স চলে আসছে, ভারতের কাছে চলে আসছে, চায়নার কাছে চলে আসছে, জাপানের কাছে চলে আসছে, এমনকি ইউরোপে। আজকে আমরা ইটালিতে যে ফাংশনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, সেখানে ওই ইউরোপের সাথে এশিয়ার কি করে একটা সংমিশ্রণ করা যায় এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। এবং সত্যিকার অর্থে দেখা গেল যে ইউরোপের অনেক ফ্যাক্টরি যেগুলা আজকে ওদের লেবার কস্টের জন্য পারছে না, তারা কিন্তু বাংলাদেশে সেই প্রোডাক্টগুলো তৈরি করে আবার ইউরোপে রপ্তানি করতে পারছে, উইচ ইজ চিপার দেন প্রডিউসিং ইন ইউরোপ। এবং এই জিনিসগুলো বেরিয়ে আসছে এবং ওদের এখানে যে ব্যবসায়ী বা শিল্পপতিরা যারা এসেছিল, যাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে ইন অল দিস কান্ট্রিজ, আমরা কিন্তু প্রত্যেকের চোখে মুখে আমাদের সাথে ব্যবসা করার একটা আগ্রহ দেখতে পেয়েছি। এবং আমাদের দেশে তারা ইনভেস্টমেন্ট করে কি করে আমাদের দেশে এই কস্ট অফ প্রোডাকশনটা কমিয়ে নিয়ে তারা তাদের দেশে কি করে আনতে পারে বা আরো অন্য দেশে কি করে রপ্তানি করতে পারে, স্পেশালি ভারতে কি করে রপ্তানি করা যায়, এটাও কিন্তু তারা চাচ্ছে। এবং আই এম কোয়াইট হ্যাপি আজকে নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যে বিভিন্ন সব জায়গায় গেলেন, সেই জায়গাতে যাওয়াতে একটা সুবিধা হচ্ছে যে উনি বেশিরভাগ সময় বিজনেস কমিউনিটির সাথে নিয়ে গেছেন এবং আমরাও এক্সপোজার পেয়ে গেছি এবং সেই এক্সপোজারটা টপ লেভেল থেকে আমরা বটমে যাচ্ছি এবং তাতে রিয়াকশন ভালো হচ্ছে। সো উই আর কোয়াইট হ্যাপি। এবং আমার মনে হয় প্রধানমন্ত্রী যেভাবে উনি যাচ্ছেন কয়েকটা দেশে, আরো কয়েকটা দেশে হয়তো আগামীতে ঘুরবেন, এবং প্রত্যেকটা ওনার কথাতে, প্রত্যেকটা ওনার বক্তৃতাতে উনি কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে বারবার চাপ দিচ্ছেন এবং বাংলাদেশে তারা ইনভেস্টমেন্ট করতে পারে সেখানে যেতে উনি সবসময় বলে আসছেন যে সব রকম সহযোগিতা উনি দেবেন। আমি একটু শেয়ার করি মাতলুব ভাইয়ের সাথে, সেটা হলো যে আমারও সৌভাগ্য হয়েছে যে প্রধানমন্ত্রীর সাথে প্রায় জাপানে দুবার যাওয়ার, আর ইটালিতেও উনি একসাথে গেলাম, একই সাথে ছিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রী জাপানে যখন 2009-10 তখন মানে আগের টার্মে যখন গিয়েছিলেন, তখন আমরা একটা হোটেলে ছিলাম। কিন্তু এইবার নেক্সট টাইম যখন গেলেন উনি, মানে আমার মনে হয় যে সেকেন্ড টাইম আমার মনে গত 3-4 মাস আগে যখন জাপান গেলেন, তখন আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে। সেখানে উনি কিন্তু একটা প্যালেসে রাখা হলো, আমরা কিন্তু কল্পনা করতে পারি উনি উই থট দ্যাট উনি যে হোটেলে থাকে আমরাও চেষ্টা করি যে উনি আশেপাশে থাকার জন্য, বাট প্যালেসে রাখা হলো যে। আর আমরা দেখলাম যে আমাদেরকে একেবারে প্লেনের একেবারে গোড়া থেকে আমাদের কোনো আর ইয়াতে ঢুকালো, টার্মিনালে ঢুকালো না, ডাইরেক্ট হোটেলে নিয়ে চলে গেলো। এইরকম সম্মান ব্যবসায়ীরা, আমরা কিন্তু সবাই অবাক হয়ে গেছিলাম। আমরা উই ওয়ার রেডি টু গো টু, আমরা হয়তো লাইন ধরে দাঁড়াবো, আমাদের ইমিগ্রেশন হবে না, ইমিগ্রেশন কিন্তু করেনি। প্রধানমন্ত্রীকে নিয়ে গেলো প্যালেসে, আমাদেরকে কিন্তু সবাইকে বাসে বসে একটানা কিন্তু নিয়ে চলে গেলো হোটেলে আমাদের। তো আমরা আমাদের পাসপোর্ট বলছে এটা পরে চলে আসবে, এবং তাই দেখেছি। এবং ইটালিতে আমি আর উনি গেলাম, দেখলাম আমাদেরকে কিন্তু ওরকম সম্মান করা হলো, কিন্তু ওখান থেকে ডাইরেক্ট নিয়ে চলে গেছে, আর কিন্তু আমাদেরকে ইমিগ্রেশন করতে দেয়নি।
এই যে ইম্পর্টেন্স। আর দ্বিতীয় যেটা বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শি ইজ ট্রাইং হার বেস্ট। তার কারণ হলো উনি ব্যবসাদেরকে নিয়ে যাচ্ছেন সাথে করে। উনি ওখানে যে কিন্তু ইনভেস্টমেন্ট কথা বারে বারে বলছে, দেখেন আমি ব্যবসায় নিয়ে আসছি, ইনভেস্টমেন্ট তোমরা করো। আর আমাদেরকে কিন্তু বলছে, কিন্তু ওনার সাথে কথা বললো, আমরাও কথা বলার সুযোগ হয় মাঝে মাঝে, উনি যখন সময় পাই জিজ্ঞেস করছে তোমরা কি করতে পারো, কি ব্যবসা করবা, কি ইনভেস্টমেন্ট আনবা, কি ওখানে এক্সপোর্ট করবা। বারে বারে কিন্তু যারা এক্সপোর্টার ছিল তাদেরকে বলছে যে কি এক্সপোর্ট করবা, দেখো এই তুমি গার্মেন্টস, এই জুট, এই লেদার, তুমি এখানে কথা বলতে হবে। কিন্তু মানে শি ইজ জাস্ট পুশিং হার্ড, চেষ্টা করছে আমরা এক্সপোর্ট করতে পারি আর ওখান থেকে তোমরা কি নিয়ে আসতে পারো। আমার তো মনে হয় যে মাতলুব ভাই এবার মার্শাল্লাহ হয়তো একটা ভালো ডিল করে এসছে ইটালি গিয়ে। ওনার আমাদের ভিজিট কি হয়েছে জানি না, বাট উনি একটা সাকসেসফুলি একটা ভিজিট হয়েছে আমি মনে করি। উনি এক ফাঁকে যে হয়তো যখন আমরা ফ্রি ছিলাম একদিন ইটালিতে, উনি মনে হয় কোথাও কোনো একটা ফ্যাক্টরি কিনেছেন, যেটা অফকোর্স গর্বের ব্যাপার। একটা সিরামিক ফ্যাক্টরি আমার মনে উনি সাইন করে এসছে। কেননা ইউরোপে অনেক ফ্যাক্টরি কিন্তু বসে গেছে, ইউরোপে, বিকজ অফ লেবার কস্ট এত হাই হয়ে গেছে, ওরা কিন্তু চালাতে পারছে না। এখন ব্র্যান্ড নিউ ফ্যাক্টরি 3 বছর 4 বছর 5 বছর পরে কিন্তু বসে গেছে। এই ফ্যাক্টরিগুলি অনেক কমে বিক্রি করে ফেলছে। এখন যারা বুদ্ধিমান আছে, স্মার্ট লাইক মাতলুব ভাই, উনি তো সাথে সাথে জিনিসটা পিক করবে অফকোর্স, বাট আই থিঙ্ক হি হ্যাজ টেকেন দ্যাট অপরচুনিটি। উনি নিজের মুখেই বলবে যে আমরা মনে করি যে এটা করতে পারলে এখানে দেশে অফকোর্স লোকজনের কর্মসংস্থানও হবে এবং ইনশাল্লাহ যেটা এক্সপোর্ট করবে, টোটালি তো এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাই না? ইন্টারেস্টিং ইন্ডাস্ট্রি। বলুন, ইটালিতে সবাই ইয়ে খায়, এক্সপ্রেসো কফি খায়, কাফে, আর কাপুচিনো খায়। তো এইটা একটা স্পেশাল কাপ হয়, এটা ছোট সাইজের মোটা, এবং এই কাপটা এরাই বানাতো, এই কোম্পানি বানাতো। এবং সারা ইউরোপের যা বাজার, তার 50% বাজার হলো এই কোম্পানিটার। কিন্তু ওখানে ওই লেবার কস্ট আর লেবার আনরেস্টের জন্য ইটালিতে ওরা বন্ধ করতে বাধ্য হয়েছে এবং ব্যাংক্রাফট হয়ে গেছে। তাদের রানিং অবস্থায় ফ্যাক্টরিটা ব্যাংক্রাফট করে বন্ধ করে দিয়েছে। এবং এই ফ্যাক্টরিটার মূল্য অনেক বেশি, এবং আমরা প্রায় একটা যদি 100 টাকা দাম হয়, 20 টাকারও নিচে নামে এই কোম্পানিটা আমাদের কমপ্লিটলি আমরা পেয়ে যাব, এবং তারা এখানে লাগিয়ে দিয়ে যাবে। এবং যারা মালিক ছিল, যেহেতু তারা এই ব্যবসা 3 জেনারেশন ধরে করছে, তারাই এখানে প্রোডাকশন করে দেবে এবং তারা এই গুডসটা নিয়ে যাবে ইউরোপে মার্কেটিং করার জন্য। এইগুলো অপরচুনিটিসগুলো আসে একটু হাই লেভেলে। যদি আপনি যান, যেমন প্রধানমন্ত্রী ডেলিগেশনে যান, তাহলে কিন্তু আপনার ইমেজটা থাকে বড়, ওরাও আপনাকে তখন সিরিয়াসলি দেয় এবং ইম্পর্টেন্স দেয়, এবং তারা খুব তড়িৎ গতিতে কাজ করতে চায়। তো এই জিনিসটা কিন্তু প্রধানমন্ত্রী মুভ করাতে আমরা ব্যবসায়ীরা, সেক্ষেত্রে এই ধরনের ডেলিগেশন স্মার্ট লোকজন যাওয়াই উচিত আপনাদের মধ্যে। না যায় ভালো লোক, অফকোর্স স্মার্ট লোকজনই যায়, যারা যায়। কিন্তু এই যে বৈদেশিক বিনিয়োগ নিয়ে আমরা আলোচনা করছি, যে অভ্যন্তরীণ বিনিয়োগ মানে লোকাল ইনভেস্টমেন্ট তো আসলে ফরেন ইনভেস্টমেন্টকে অনেক ক্ষেত্রে আকৃষ্ট করে, সেটি বাংলাদেশের আসলে পরিস্থিতিটা কি? ভেরি সিম্পল। যেমন হিরো মোটরসাইকেল মাত্র সাইন করলো, এবং তারা প্রথমে 9 কোটি ইনভেস্টমেন্ট করেছে, এখন সিকিউরিটি এক্সচেঞ্জকে অ্যাপ্লাই করেছে, দে ওয়ান্ট টু ইনভেস্ট আপ টু 32 crores। তো এই যে ইনভেস্টমেন্ট আসছে, এরকমভাবে আরও ইনভেস্টমেন্ট আসছে। এবং আমি এইটাই বললাম আপনাকে যে বাংলাদেশে যদি 3টা জায়গাতে সরকার একটু ছাড় দেয়, সেটা হলো, আমি সেটা সরকারের অনেককেও বলেছি, যে পাওয়ার একটা অ্যাসুরেন্স দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে 5 মেগা বা 7 মেগা ফরেন ইনভেস্টর তুমি দিব, কিংবা বলতে পারে যে গ্যাস এই এত কিউবিক ফিট গ্যাস আমি তোমার এই দেবো। অনেকগুলো আছে ইন্ডাস্ট্রি গ্যাসটা ছাড়া আর হচ্ছে না। আর ল্যান্ডের ব্যাপারে এসিজেড আছে, ল্যান্ডটা অত ইম্পর্টেন্ট না, ওরা হয়তো কিনে নিতে পারবে। কিন্তু এই পাওয়ার এবং গ্যাস, এই দুটার যদি কিছুটা, এখন যেহেতু আমাদের অনেকখানি আছে, যেমন আজকেও মাননীয় গভর্নর বাংলাদেশ ব্যাংকের সাথে আমার কথা হলো, আমরা ওই যে দেশ থেকে বিদেশে টাকা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি, আজকে বাংলাদেশ থেকে আমরা ভারতে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি। এটা নিয়ে আমরা বেশ অনেকদিন থেকে কথা বলছি। আজকে উনি বললেন যে আমি একটু ওয়েট করছি, আমার ব্যালেন্সটা যেটা 22 বিলিয়ন আছে, এটা আরেকটু উপরে উঠলে তখন আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো। এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে গভর্নমেন্টের মাইন্ড যে আমাদেরকে বিদেশে ইনভেস্ট করার সুযোগটা ওনারা আমাদেরকে দেবেন বলে আমার কাছে মনে হচ্ছে। দিস আর অল পজিটিভ থিংস, যেটা আমাদেরকে এক্সাইট করে, এবং আমরা মনে করি যে ব্যবসা যারা করছেন, বাণিজ্য যারা করছেন, দে শুড টেক আপ দিস অপরচুনিটি। কারণ সরকারের পজিটিভ ভিউ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওনারা যদি একটা চিন্তা করেন পজিটিভলি, এটা কিন্তু আমাদের অনেক প্লাস পয়েন্টে চলে আসবে, খুব ফাস্ট আমরা মুভ করতে পারবো। এখানে
অ্যাকচুয়ালি সরকারের পজিটিভ ভিউর উপরে কিন্তু আমরা সাহস পাই যে না আমরা ইনভেস্ট করবো কিনা, ব্যবসা করবো কিনা, ব্যবসা বাড়াবো কিনা। মাতলুব ভাই যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে উনি কথা বলেছেন, উনি একটা পজিটিভ আমার মনে সাইন দেখিয়েছেন যে বাইরে ইনভেস্ট করার জন্য। কিন্তু আরেকটা এই সরকারের কয়েকটা একটু রেজ করার পরে উনি হয়তো চমৎকার কথা বলেছে। কিন্তু দেখেন এই সরকারের আবার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আপনি আরেক জায়গায় কিন্তু আরেকটা সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে। আপনি দেখেন বাংলাদেশে যখন ব্যাংকের সুদের হার 16-17%, 18% চলে গিয়েছিল, সেখানে কিন্তু অলরেডি বিদেশ থেকে যে টাকা আনার কথা বলেছে, বিদেশি ব্যাংকের টাকা, সেটা কিন্তু অনেক ব্যবসায়ীরা এই মজাটাও কিন্তু পেয়েছে এবং পাচ্ছে অনেকে। মাত্র 5%, 6% ইন্টারেস্টে কিন্তু নিচ্ছে। এটা কিন্তু কোনো সরকার কখনো করেনি। এটা কিন্তু আরেকটা পজিটিভ সাইন। প্রাইভেট সেক্টরে ফরেন ফান্ড অ্যালাউ করা আছে, অ্যালাউ করা গেছে এবং এটা কিন্তু এই সুযোগ অনেকে কিন্তু সুযোগ নিয়ে, অনেক ব্যবসায়ীরা, অনেক ইনভেস্টররা কিন্তু অলরেডি সুযোগ নিয়েছে এবং এটা ভোগ করছেন। 5-6% ইন্টারেস্টে আপনার 100 কোটি ইনভেস্টমেন্টে যদি 7% আপনার সেভ হয়, 7 কোটি আপনার অ্যাডিশনাল ইনকাম হলো টু ইওর সিস্টেম। ইটস এ বিগ থিং। না, এই সাইনগুলি অফকোর্স পজিটিভ, আমরা মনে করি পজিটিভ, বাট এটা সাস্টেনেবিলিটি দরকার। এটা যদি পলিটিক্যালি আমরা কিন্তু যদি কোনো ডিস্টার্ব না হই এবং যেটা উনি বললেন যে একটু ইলেকট্রিসিটি, হ্যাঁ, বিদ্যুৎ এবং গ্যাস যদি আরেকটু নিশ্চয়তা দেওয়া যায়, এবং সরকারের যেই আমরা দেখছি যে ইনফ্রাস্ট্রাকচার, রোডঘাট যেভাবে তৈরির প্ল্যান দেখলাম এবং করছে এবং ফিউচার আরও হবে, এতে করে আমি মনে হয় যে ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি যে মধ্য আয়ের দেশে অতি সত্বর যাব, এই স্বপ্ন আমার মনে হয় আর বেশি দিন নাই। আমরা ওই আপনি মনে করছেন যে 2021 সালে মধ্যম আয়ের দেশ এবং 2041 যে উন্নত দেশে পরিণত হওয়ার যে পরিকল্পনা বা স্বপ্ন বাংলাদেশ সরকারের, সেই পথে বাংলাদেশ এগুচ্ছে এবং যথাযথ এগুচ্ছে। জিল্লু ভাই, আপনি যদি বাসায় ঘুমিয়ে থাকেন, কাজ না করেন, স্বপ্ন আপনার থাকবে না। আপনার স্বপ্ন দেখতে হবে, একটা টার্গেট থাকতে হবে যে আমি এটা করব, এবং স্বপ্ন, টার্গেট এবং স্বপ্ন দুটো মিলিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। আমার মনে হয় যে টার্গেটটা আছে 2021 সালে, একটা টার্গেট দিয়ে মানুষ কাজ করে। কিন্তু উনি একটা ইনভেস্ট করেছেন, একটা টার্গেট নিয়ে ইনভেস্ট করেছেন যে আমি এত টাকা ইনভেস্ট করবো, এখান থেকে এত টাকা আমি আয় করবো, এটাই স্বাভাবিক। টার্গেট যেটা আছে, সেই টার্গেট আমার মনে হয় এই সরকার মনে হয় যেভাবে এগুচ্ছে, এটা কিন্তু ফুলফিল করতে পারবে। তো আমরা ব্যবসায়ী হিসেবে আমরা কিন্তু আমরা সরকারের সাথে সবসময় থাকবো, আছি। আমরা মনে করি যে সরকারের যত ভালো কাজ, উন্নয়নমূলক কাজ, আমাদের ব্যবসায়ীদের উনি আছেন, আমরা আছি, আমরা সমর্থন দিব, সবসময় সমর্থন দিব। একদিকে দেখেন এমডিজি গোল যেটা ছিল 2015-16 দিকে আমাদের শেষ করার কথা ছিল, উই হ্যাভ ডান ইট ইন অ্যাডভান্স। এবং বাংলাদেশে যদি পিসফুলনেস থাকে, আমাদের যদি স্ট্যাবিলিটি থাকে, যেটা জন পাইবার বলছে, যদি আমাদের হইচই কম হয়, তাহলে কিন্তু এই যে 2021 বলছি না, ইউড বি সারপ্রাইজ যে আমরা তার আগে করে ফেলবো। আমাদের স্ট্যাবিলিটি দরকার। আমাদের বাংলাদেশের বিজনেসম্যানরা এখন ব্যাংকের মালিক, তারা এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 30-40 বছর, 20 বছর এক্সপিরিয়েন্সে ইয়াং জেনারেশন চলে আসছে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন চলে আসছে। তারা কিন্তু এখন ইন্টারনেট স্যাভি, তারা আইটি বুঝে, তারা কিন্তু এই ফোরকাস্টিং, প্ল্যানিং, ম্যানেজমেন্ট তারা শিখে যাচ্ছে। যে টুলসগুলো আমাদের ছিল না, আজকে ওদের হাতে আছে। সো ইট ইজ ভেরি মাচ পসিবল যে স্ট্যাবিলিটি থাকলে আমাদের 2021 তো এগিয়ে যাবে, এবং ওইটাই আমার দোয়া। 2041 আমি বাঁচবো না, আমি আর চিন্তা করছি না, বাট কে জানে আপনি বাঁচবেন, হয়তো আগে চলে আসতে পারে। আমরা আশা করি বাঁচেন, আরো দীর্ঘকাল বাঁচেন, কারণ এখন মানুষের, আমাদের তো গড়াই বেড়েছে এবং সেখানে তো অনেক। সো আগামী বিশ্ব, মানে অর্থনীতির বিশ্বটা মূলত এশিয়ার, এবং সেখানে বাংলাদেশের 16-17 কোটি মানুষকে একটা ভালো জায়গা করে নেবার ব্যাপারে আপনার কতটা আশাবাদী? এই অঞ্চলে আমার কাছে অ্যাপিল থাকবে টু অল দ্য পলিটিক্যাল পার্টিস, যে ইকোনমিক যেটা ব্যাপার রয়েছে, দেশের ইকোনমিটাকে প্রধান 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 করে রাখতে হবে। আমাদের পলিটিক্স মানে কি? দেশের জনগণের জন্য কাজ করা, দেশের ইকোনমির জন্য কাজ করা, আজকে দেশকে উপরের দিকে নিয়ে যাওয়ার কাজ করা। আমার জীবনে আমি দেখলাম 60 সনে 70 সনে মালয়েশিয়ানরা পড়তে আসতো আমাদের দেশে, আজকে আমাদের ছেলেরা যাচ্ছে মালয়েশিয়ায় পড়তে। এটা কিন্তু আমাদের কাছে একটু লজ্জা লাগে। কিন্তু আমরা কেন পারলাম না, ওরা কেন পারলো, একটু বিশ্লেষণ করলেই দেখা যাবে যে শান্তি দরকার, একটা স্টেবল গভর্নমেন্ট দরকার, একটা লং টার্ম গভর্নমেন্ট দরকার। এবং আমাদের কিন্তু এটা আনতে হবে এবং কিছুটা স্যাক্রিফাইস আমাদের করতে হবে। যারাই পলিটিক্সে থাকবে না কেন, তারা ইকোনমিক কোনো ক্ষতি করে যাতে তারা কোনো কিছু না করে। অ্যান্ড দিস ইজ মাই অ্যাপিল, অ্যান্ড আই এম 100% শিওর যদি তারা
আমাদের দেশকে, আমাদের ইকোনমিকে চলতে দেয়, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি একটা রিচ নেশন চলে যেতে পারবো। নিজেই খেয়াল করে দেন, 6-7 বছর আগে এখানে ফ্লাইওভার ছিল না, আমরা ভাবতাম যে কি বানাবে, কবে বানাবে, কত বছরে হবে, তো দেখলেন কত ফাস্ট হয়ে গেল। উই ক্যান ডু ইট। আমাদেরকে সেই সুযোগ দিতে হবে। আমরা ব্যবসা বাণিজ্য যারা করি, ইন্ডাস্ট্রি যারা করি, আমরা এইটাই সরকারের কাছে চাই যে আমাদের স্টেবিলিটি দেন, আমরা আমাদের দেশকে উপরে নিয়ে যাব। বাট এখানে আমরা একটু যোগাযোগ খাত নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো যে ধরেন উনিও গাড়ি বিক্রি করে, আমরাও বিক্রি করি, কিন্তু পাশাপাশি কিন্তু রেল লাইন যেটা আছে এটা কিন্তু অবস্থা এখনো তেমন ভালো না। আমরা স্বপ্ন দেখি কিন্তু এখানে অতি সত্বর MRT হওয়া উচিত, মেট্রো রেল হওয়া উচিত। আপনি দেখবেন যে এয়ারপোর্ট থেকে এই যে এখানে কমলাপুর স্টেশন পর্যন্ত প্রতিদিন কিন্তু প্রায় 10-12 হাজার লোক কিন্তু শাটল করে, 10-12 হাজার লোক। এটাকে যদি স্ট্রেট না করে পাশাপাশি ঘুরিয়ে করা যেত বিভিন্ন জায়গায়, আমার মনে হয় সরকার একটা গাজীপুর এইদিকে, কারণ এটা জানেন কি, ট্রেন তো আমরা সারা বিশ্বে আমরা সবাই জানি ট্রেন হলো সবচেয়ে সস্তা, সেফ মনে করা হয়, সেফেস্ট, সস্তা এবং দ্রুত যাতায়াত করে যে ট্রেনে। সরকারের কিন্তু এই যে মনোযোগ দেওয়া উচিত। আমি কেন বলছি, বিকজ আমরা কিন্তু আমাদের নিজের ব্যবসা নিয়ে শুধু চিন্তা করলাম নিজে ব্যবসায়ী করব, কিন্তু ঢাকার শহর যানজট হোক যা হোক উই ডোন্ট বদার, কিন্তু আমরা কিন্তু চিন্তা করি না। আমরা চিন্তা করি ঢাকার শহরে আমাদেরও থাকতে হচ্ছে, আমরাও থাকবো, আমাদের নেক্সট জেনারেশন থাকবে, আমাদের চিন্তা করতে হবে। অ্যাকচুয়ালি সরকারের এই চিন্তা করতে হবে। আমি জানি যে আমার সরকারের প্ল্যান আছে যে প্রায় 3-4 হাজার কোটি খরচ করে এটা করছে, যে লাইনটা এই ঢাকার চারিদিকে করার। তাহলে হবে কি, একটা মানুষ সকালবেলা দেন ব্যক্তিগত গাড়ি কেনা থেকে এমনি মানুষ বিরত হবে, কেননা চাপ তো সব ঢাকাতে। আমাদেরকে সবাই ঢাকামুখী, কিন্তু বারে বারে বলা হচ্ছে যে এটাকে ঢাকার থেকে বাইরে সব ফ্যাক্টরি নেওয়া সব কিছু, কিন্তু হচ্ছে না। কিন্তু যেই একজনকে ঢাকার বাইরে চাকরি নিয়ে পাঠাবেন, সেই আবার ঘুরে ফিরে ঢাকায় চলে আসতে চাচ্ছে, বিকজ সব কেন্দ্রবিন্দু ঢাকায়। আমরা বারে বারে বলছি কি এটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য, আদৌ কি পারছি না। সব কিছুই এখানে দেখা যায় পল্লী বিদ্যুৎ পল্লীতে না, যে ঢাকাতে কিন্তু পল্লী বিদ্যুতের অফিস, মানে কিছু কিছু জিনিস আছে, অনেক কিছু বলা যায়, কিন্তু দেখা যায় যে বলতে গেলে অনেক হয়তো এটাকে নেগেটিভ দেবে, কিন্তু নেগেটিভ না, আমাদের সবার বাঁচতে হবে, কিন্তু সবার জন্যই বলছি। আমি মনে করি যে পাবলিক ট্রান্সপোর্ট যেভাবে সরকারের বাড়ানো উচিত খুব দ্রুত, পাশাপাশি রেলের লাইনগুলি ঠিক করা উচিত, রেলের MRT করা উচিত, এগুলি কিন্তু এখনই প্ল্যান নেওয়া উচিত। সময় নেই কিন্তু, আজকে করি কালকে করি না। বাট আমি আশা করব যে সরকার অতি দ্রুত এবং সিদ্ধান্ত নিয়ে এইসব কাজ করার জন্য। আমরা দেখলাম যে আমার মনে হয় একটা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হচ্ছে, এবং এটা আমরা 2015 সালে কাজটা শুরু হবে। এটাও একটা পজিটিভ। কিন্তু আমি উপরে যেতে হবে, আমার নিচে যেতে হবে, আমার কিন্তু বসে থাকলে হবে না। কেননা অর্থনীতির চাকা যত দ্রুত ঘুরবে, মানুষ যতক্ষণ একটা কিন্তু মিডল ক্লাসের একটা বড় একটা মিডল ক্লাস তৈরি হয়েছে, ফ্যামিলি গ্রুপ। এই গ্রুপটা কি করবে, এদের পারচেস পাওয়ার আছে, এরা আলটিমেটলি কিন্তু কি করবে, বাড়ি কিনুক আর না কিনুক, একটা কিন্তু গাড়ি চায়। তার কারণ হলো একটা ছোট্ট গাড়িতে বাচ্চা স্কুলে পাঠাবে, নিজে অফিসে যাবে, এটাকে নিজের নিশ্চয়তা বলেন, নিজের যোগাযোগ খাতে বলেন, যে কোনো কাজের জন্য গাড়ি মনে করে, সেফ মনে করে। এখন এই গাড়িটা কিন্তু যখন কিনবে, আলটিমেটলি কখন কিনবে, যখন দেখছে যে ওনারা কিন্তু প্রপার পাবলিক ট্রান্সপোর্ট পাচ্ছে না, তখন কিন্তু বাধ্য হয়ে কিনছে। কিন্তু আমি মনে করি খুব দ্রুত সরকারের এই পাবলিক ট্রান্সপোর্টের প্রতি নজর দেওয়া। এবং আমরা কিন্তু রিকন্ডিশন গাড়ি ব্যবসায় ব্যক্তিগত গাড়ি বিক্রি করতে পারছি, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে তেমন অবদান রাখতে পারছি না। তার বড় কারণ হলো আমদানি নীতিমালায় শুধু রিকন্ডিশন গাড়ি, ব্যক্তিগত গাড়িটা 5 বছরের অধিক পুরাতন গাড়ি আনা যাচ্ছে না। এটার সাথে সাথে যদি ওনারা কমার্শিয়াল গাড়িটার বয়সটা বাড়িয়ে দিত, তাহলে জাপানের কিন্তু উন্নত মানের যে 40 সিটের বাসগুলো আছে, 35 সিটের বাসগুলো আছে। আমি যে গত কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা গেলাম, বাসে করে আমরা বিজনেস লিডাররা ঘুরলাম, এত সুন্দর সুন্দর বাস। যদি এই বাসগুলি ইয়াতে আছে কিন্তু ঢাকায় নাই, এই বাসগুলি যদি আমরা আমদানি করতে পারতাম, ধরেন একটা ব্র্যান্ড নিউ বাসের দাম ওখানে দেখলাম যে বাংলাদেশের টাকা 3 কোটি টাকার মধ্যে পড়ে। এই বাসটা যদি 8 বছর পুরাতন একটা বাস পেতাম, কিংবা 6 বছর 7 বছর পুরাতন বাস কিনতে পারতাম, $50-60 হাজার কিনতে পারতাম। বাসে কমার্শিয়ালি আমাদের 37% ডিউটি আছে। সরকার বিভিন্ন খাতে তো সাবসিডি দিচ্ছে, তো মানুষের কথা চিন্তা করে, নাগরিকের কথা চিন্তা করে সরকার তো অনেক কিছুই চিন্তা করছে। তাহলে আমার মনে হয় এটা যদি তুলে দেয়, ডিউটিটা 0% করে দেয়, ভালো ভালো উন্নত মানের বাস আসবে। আপনি দেখেন ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসাতেই বেরোবেন না, কিন্তু গাড়ি আনো, ড্রাইভার, পার্কিং, আপনি চমৎকার একটা এসি বাসে করে অফিস চলে আসতে পারবেন। আমরাও দেখা যাবে, আমি নিজে গাড়ি ব্যবসায়ী, আমি বলবো দরকার আজকে গাড়ি নিয়ে বেরোবো না, উইকেন্ডে বেরোবো, আমরা একটা ভালো
এসি বাস, এরকম লাক্সারি বাস, 2 রকম 3 রকম থাকবে বাস। কিন্তু বাংলাদেশে ঢাকাতে যে বাসের এখন চিত্র, লক্ষ্যঝক্কর চিত্র, এটা তো কোনো মতে উঠা যাতায়াত করা, আর কিছু না। আমার শেষের দিকে আমরা হ্যাঁ, আমি এটাই বলবো যে গণপরিবহন একটা বড় দিক এবং আমাদের সবারই উচিত গণপরিবহনকে যত তাড়াতাড়ি একটা সুন্দর একটা পরিস্থিতি নিয়ে আসা। কারণ গণপরিবহনটা যতই হবে তত বেশি আমাদের ট্রাফিক কনজেশনটা কমে আসবে। এবং এইখানে আমরা দেখতে পাই যে গণপরিবহন যেভাবে এখন বাংলাদেশে চলছে, কোনোটা রুটগুলো যেভাবে আছে, যেমন মিনি বাস বহুদিন থেকে বন্ধ, রেজিস্ট্রেশন ঢাকা শহরের মধ্যে রুট পারমিট দেওয়া হয় না। রুট পারমিট নিয়ে অনেক সমস্যা করা হচ্ছে। এখন ভালো ভালো গ্রুপ আছে যারা আসতে চায় কিন্তু রুট পারমিটের অভাবে আসতে পারছে না। তো এইখানে যে সমস্যাগুলো রয়েছে এটাই সরকারকে চোখ দিতে হবে। কারণ গণপরিবহন তখনই করা যাবে যখন এইখানে যারা সংশ্লিষ্ট যারা আছেন, যারা সমিতি করছেন, তাদেরকেও কিছুটা দেশপ্রেমের মানে বেশ কিছু নিজে স্যাক্রিফাইস করতে হবে। এখন আপনার এখানে দেখেন টেম্পোর কোনো পারমিট নাই, অথচ অনেক লোক ধরেন এখানে রিক্সা চলতে পারছে না বা রিক্সা অনেক ডিস্টেন্স হচ্ছে, সেটা কোয়ালিটি একটা টেম্পো কিন্তু চলতে পারে, টেম্পোর কোনো পারমিশন নেই। তো গণপরিবহনে এখন যদি যখন বড় 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 প্রজেক্ট আসবে যে আপনার রেল হবে বা ওভারপাস হবে, তখন হবেই, কিন্তু এখন কি করবে? আইদি খেয়াল করে দেখেন যে কোর্ট কিন্তু অলরেডি ইলেকট্রিক থ্রি হুইলার্স, তারপরে ভটভটি মটমটি এগুলো সব কিন্তু বন্ধ করে দিয়েছে। সেখানে কিন্তু 1.5, 2 লাখ 3 লাখ এইসবগুলো রয়েছে। এখানে মানুষ চড়তো, এখন তাদের জন্য কই? সো টেম্পোর পলিসি কোথায়? একটা যে এরা যে চড়বে তাদের জন্য কি পরিবহন থাকবে? তো একটা বন্ধ করতে গেলে আরেকটা তো অন করতে হবে, না তারা তো আটকে থাকবে। তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা। বাট আমার মনে হয় যে আজকে যে আলাপ আলোচনা করা হলো, ডন যেগুলো বললো, অবশ্যই গণপরিবহনের উপর চাপ দিতে হবে। এখন নতুন না রিকন্ডিশন, না ওনারাই নতুন করবেন বা ওনারাই রিকন্ডিশন করবেন বা ওনারা বানাবেন কিনা দেশে, সেটা তাদের উপর নির্ভর করে। আমি অ্যাজ এ ওল্ড টাইমার আমি বলি যে সবগুলোই চলা উচিত এবং এইটা এমন করা উচিত যাতে সবচেয়ে বেশি দাম থাকবে নতুন, তারপর হবে রিকন, তারপর হবে সেকেন্ড হ্যান্ড থাকবে, নতুন পুরাতন দুটোই থাকবে। অ্যাকচুয়ালি পিপল উইল ডিসাইড তারা কি রিকন্ডিশন কিনবেন না নতুন কিনবেন, তাই না? এটা তো থাকবেই, নতুন ব্যবসাও করবো, রিকন্ডিশনের ব্যবসা। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে রীতিমতো সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার হাবিবুল্লাহ ডন এবং মিস্টার মাতলুব আহমদ, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে এবং আগামী দিনে বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি এশিয়া, এটি এখন মোটামুটিভাবে সর্বজন স্বীকৃত এবং সেই জায়গায় এশিয়ার অন্তত জনগোষ্ঠীর বিচারে একটি অন্যতম বড় শক্তি বাংলাদেশ। এবং এই বাংলাদেশ তার অর্থনীতি যত ক্ষুদ্রই হোক না কেন সেখানে একটা বড় ভালো জায়গা করে নিতে পারে, সেই সম্ভাবনাটা অন্তত বাংলাদেশের এখন তৈরি হচ্ছে। আমার দু অতিথি কথা বলছিলেন, দুজনই নানা ধরনের চেম্বারের সঙ্গে যুক্ত এবং ধীরে ধীরে তারা দেশের শীর্ষ ট্রেড বডি যেটি তার নেতৃত্ব দেবার জন্য এগিয়ে যাচ্ছেন। একজন হয়তো একটু বয়সে এগিয়ে আছেন, আরেকজন বয়সে পিছিয়ে আছেন, হয়তো সময়ের ব্যবধানে তারা নিজ নিজ জায়গা করে নেবেন, কিন্তু মূল যেটি তারা বলবার চেষ্টা করেন, দুজনই ট্রান্সপোর্ট সেক্টরের ব্যবসার সঙ্গে যুক্ত এবং গণপরিবহনের উপরে জোর দেবার কথা বলেছেন এবং সেই সঙ্গে অবকাঠামো, যেটি সড়ক অবকাঠামো, সেটির উন্নয়নের দিকে নজর দিয়েছেন। কিছু কিছু লক্ষণীয় বিষয় আছে সড়ক যোগাযোগের ক্ষেত্রে, অবকাঠামোর ক্ষেত্রে, কিন্তু গণপরিবহনের দিকে মনোযোগটা এখনও ততটা দৃশ্যমান নয়। আর যেটি ওনারা বলবার চেষ্টা করেছেন যে ব্যবসা বাণিজ্যের এই গতিটা অব্যাহত রাখতে হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতাটা নিশ্চিত করতে হবে। এখানে অবশ্য উভয় পক্ষেরই, যারা ক্ষমতায় আছেন এবং ক্ষমতার বাইরে আছেন, উভয় পক্ষেরই কম বেশি দায় আছে এবং উভয় মিলেই সেটি আসলে করতে হবে। এবং সরকারের দিক থেকে যেটি ওনাদের ন্যূনতম চাওয়া সেটি হচ্ছে, ওনারা মনে করেন যে দেশে যদি বিনিয়োগকারীদের, বিশেষ করে স্থানীয় তো রয়েছে যারা বৈদেশিক বিনিয়োগকারী, তাদের যদি বিদ্যুতের নিশ্চয়তাটা দেওয়া যায়, গ্যাসের নিশ্চয়তাটা দেওয়া যায় এবং জমির নিশ্চয়তাটা দেওয়া যায়, তাহলে বাংলাদেশের বিনিয়োগ, যে কাঙ্ক্ষিত বিনিয়োগ, সেই মাত্রা কিন্তু ছাড়িয়ে যেতে পারে বলে ওনারা মনে করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা।